দৌলতপুর কলেজের আজকের এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমরা নেটওয়ার্কিংয়ের ধারণা, নেটওয়ার্কিং কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু আলোচনা করব। আজকের পৃথিবীতে এই শব্দটা ক্লাউড কম্পিউটিং এটা ব্যাপকভাবে প্রচলিত। কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তিতে এই ক্লাউড কম্পিউটিং একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই ইন্টারনেট সেবা প্রদানের খরচ কমানোর জন্যে তাদের প্রতিনিয়ত উদ্ভাবনের মাধ্যমে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলছি। ক্লাউড কম্পিউটিংটা বিশেষ করে ব্যবহারকারী তার নিজের হার্ডওয়্যার ব্যবহার না করে অন্যের হার্ডওয়্যার, যেমন সিপিইউ, স্টোরেজ ডিভাইস, এগুলো ব্যবহার করে সে তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এবং এই সেবা দান করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োজিত আছে, যারা অর্থের বিনিময়ে এই সেবাগুলো প্রদান করে থাকে। তো ক্লাউড কম্পিউটিং অনেক আগে থেকেই চালু আছে, যেগুলো আমরা খুব বেশি বিশ্লেষণ করিনি তখন। যেমন আমরা ইমেইল চালাচ্ছি অনেক দিন ধরেই, ইয়াহু, গুগল, এগুলো ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ। ইমেইল, ইয়াহু, জিমেইল, এগুলো আমরা তখন সেভাবে দেখিনি যে এটা ক্লাউড কম্পিউটিং কিভাবে চালু রেখেছে। পরবর্তীতে 2006 সালে বৃহৎ কোম্পানি অ্যামাজন তারা এই ক্লাউড কম্পিউটিং সার্ভিস চালু করে। তারপরে 2010 সালে নাসা এবং দি রক স্পেস ক্লাউড, এই দুইটা কোম্পানি যৌথভাবে এই ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা মানুষের সেবার জন্য উন্মুক্ত করে। তো ক্লাউড কম্পিউটিং এটা একটা যেহেতু আন্তর্জাতিক কম্পিউটার এবং ইন্টারনেট সেবা মাঝে একটা বড় ধরনের ভূমিকা পালন করছে, তো তার একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড থাকতে হয়। সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ড টেস্টিং, NIST। এই ইনস্টিটিউট যে স্ট্যান্ডার্ড সারা পৃথিবীকে বলে দেয়, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লাউড কম্পিউটিংয়ের 3টা প্রধান গুণাবলী থাকতে হয়। সেটা হলো স্কেলাবিলিটি, তারপরে অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। স্কেলাবিলিটিটা কি? যে একজন ব্যবহারকারী এই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে যেই ধরনের সেবা চাবে তার আওতার মধ্যে সেই ধরনের সেবা তাকে দিতে হবে। অন ডিমান্ড,
চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করতে পারবে। এই তথ্য সেবা যারা দিয়ে থাকবে তাদের চাহিদা মোতাবেক সেই তথ্য তারা ব্যবহারকারীকে সরবরাহ করবে। আর পে অ্যাজ ইউ গো, এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নির্দিষ্ট মেয়াদের সেবা প্রদানের জন্য যে নির্দিষ্ট অর্থ তাদেরকে দিতে হয়, সেই পরিমাণ অর্থ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ সে সেই সেবা প্রদান করে থাকবে। এই তিনটা গুণাবলী একটা ক্লাউড সেবা প্রদানকারী সংস্থার থাকতে হবে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ড টেস্টিং আন্তর্জাতিকভাবে এটা নির্ধারণ করে দিয়েছে। এখন যেহেতু এটা একটা সার্ভিস, একটা সেবা, এই সেবার মডেল হিসাবে কে কিভাবে এই সেবা প্রদান করে, সেই সেবা প্রদানকারীদের মডেলকে বিবেচনা করে এটা কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল, অবকাঠামোগত, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম সার্ভিস, তারপরে সফটওয়্যার সার্ভিস এবং সিকিউরিটি সার্ভিস। এই চারটা শ্রেণীতে তাদের সেবার মডেল হিসাবে চারটা শ্রেণীতে ক্লাউড কম্পিউটিংকে বিভক্ত করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিসটা কি, যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, যারা এই সেবা প্রদান করে থাকে, তারা তাদের সিপিইউ, স্টোরেজ, এই জিনিসগুলো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখবে এবং সেখানে তাদের সিপিইউতে যে ডাটা প্রসেস হবে, তারপরে তাদের যে স্টোরেজে যেই ডাটা থাকবে, যারা এই সেবা গ্রহণ করার জন্যে তাদের সাথে চুক্তিবদ্ধ হবে, সেই সেবাগুলো তারা দিবে এবং ব্যবহারকারী সেই সেবা নিতে পারবে। প্ল্যাটফর্ম সার্ভিস কি, যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সিপিইউ, স্টোরেজ এইগুলো ব্যবহারকারীদের জন্য মুক্ত রাখবে। সেই সিপিইউ, স্টোরেজ যদি ইনসাফিসিয়েন্ট হয়, তারা আরেকজনের কাছ থেকে যেই রাখবে, ভাড়াকৃত যেই সার্ভার থাকবে সেখান থেকেও যদি, কিংবা ইন্টারকানেক্টেড যেই সার্ভার থাকবে সেখান থেকেও যদি তথ্য সেবা নেওয়ার চুক্তি থাকে, তাহলে সেখান থেকে সেই তথ্য সেবাগুলো নেবে। এবং অ্যাপ্লিকেশন ডেভেলপাররা, এটা হচ্ছে ব্যবহারকারীদের জন্য। এখানে এটা অ্যাপ্লিকেশন ডেভেলপ যারা করে, সেই অ্যাপ্লিকেশন ডেভেলপাররা সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবে তাদের সুবিধা মতো, এবং তারা এই অ্যাপ্লিকেশন ডেভেলপাররা পরবর্তীতে ব্যবহারকারীকে সেই সুবিধাগুলো প্রদান করবে। সফটওয়্যার সার্ভিস, সফটওয়্যার সার্ভিসটা কি, যে যেই ক্লাউড সেবা প্রদানকারী যেই সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যে সমস্ত সফটওয়্যার দিয়ে তাদের ব্যবহারকারীদের সেবা দিয়ে থাকে, সেই সফটওয়্যারগুলো প্রতিনিয়ত আপডেট করবে এবং ব্যবহারকারীকে সেই আপডেটেড সফটওয়্যার ব্যবহার উপযোগী করে তাদের সফটওয়্যারগুলো আপডেট করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখবে। আরেকটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস। তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ক্লাউড সিস্টেমে তথ্য কোথায় যাচ্ছে আমরা আপাত দৃষ্টিতে এখান থেকে দেখতে পাই না। তো সেই তথ্য সেখানে সুরক্ষিত আছে কি না এবং আমার ব্যবহারটা সুরক্ষিত কি না, কোনো প্রতিষ্ঠান
তার নিজের তথ্য যেটা আদান প্রদান করছে সেটা সুরক্ষিত কিনা সেটা নিশ্চিত করার জন্য এই সিকিউরিটি সার্ভিস নিয়ে থাকে। এখন এই ক্লাউড সিকিউরিটি সিস্টেমে অনেক প্রতিষ্ঠানই আছে তাদের সাথে চুক্তিবদ্ধ, যে সে সকল প্রতিষ্ঠান তাদের যে তথ্য আদান প্রদান করবে ক্লাউড সিস্টেমের সাথে সেটা সুরক্ষিত থাকবে, এবং সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে তথ্য কারোর সাথে আদান প্রদান করবে সেখানে যেন বাইরের কোনো তথ্য ঢুকতে না পারে, সেটা যেন সাইবার অ্যাটাক না হয়, সে সমস্ত জিনিসগুলো নিরাপত্তা বিধান করার জন্যে এই সিকিউরিটি সার্ভিস দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে যে তাদের সার্ভিসের মডেল বিবেচনায় এই 4 ভাগে ক্লাউড কম্পিউটিং বিভক্ত। এখন দেখা যাক যে ক্লাউড কম্পিউটিংয়ের যে অবস্থান এবং বিস্তৃতি, এটা কত দূর পর্যন্ত সার্ভিস দিচ্ছে এবং এর অবস্থানটা কোথায়, সেই হিসাবে এটাকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। অবস্থান এবং বিস্তৃতি অনুযায়ী এই 3 ভাগ হচ্ছে, প্রথমত প্রাইভেট ক্লাউড। একজন ব্যক্তি তার নিজের ব্যবহারের জন্য একটা ক্লাউড সিস্টেম তৈরি করলো, কিংবা একটা সার্ভিস প্রোভাইডারের সাথে তার সিস্টেমটা ক্লাউডিং করা থাকলো, সে শুধু সেটা ব্যবহার করতে পারবে, অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না। কিংবা একটা প্রতিষ্ঠান সে তার প্রতিষ্ঠানের ব্যবহারের জন্যে, তথ্য শেয়ার করার জন্যে দেখা গেল যে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক একটা প্রতিষ্ঠান তার ব্রাঞ্চগুলোর সাথে যোগাযোগ রাখছে, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। এটা কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব জনবল দিয়েও এটা চালাতে পারে, কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমেও এই ক্লাউড সিস্টেম চালু রাখতে পারে, এবং সেই প্রাইভেট ক্লাউডটা শুধুমাত্র তার প্রতিষ্ঠানের জন্যেই উন্মুক্ত থাকবে, অন্য কেউ সেখানে অ্যাক্সেস করতে পারবে না, কিংবা সেই যোগাযোগের সাথে সম্পৃক্ত হতে পারবে না। দ্বিতীয় হলো পাবলিক ক্লাউড। এই পাবলিক ক্লাউড হচ্ছে সকলের জন্য উন্মুক্ত থাকবে, নির্দিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো সংস্থা কিংবা সরকার কিংবা সরকারের কোনো অর্গান সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই ক্লাউড সিস্টেম চালু রাখবে, জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে তাদের তথ্য আদান প্রদানের জন্য। হাইব্রিড ক্লাউড, প্রাইভেট এবং পাবলিক দুটো মিলে একটা হাইব্রিড ক্লাউড তৈরি হয়, যে পাবলিক তাদের যেই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সেই সিস্টেমটার সাথে প্রাইভেট কিংবা কোনো প্রতিষ্ঠানের ক্লাউডও আন্তঃসংযোগ থাকবে। কোনো ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী যেই জিনিসগুলো অ্যালাউ করা থাকবে সেই জিনিসগুলো একে অপরের সাথে যেটা অ্যালাউ করা থাকবে, যে আপনারা এই তথ্য আপনাদের গবেষণা কর্মে কিংবা অন্য কোনো কাজে কিংবা নতুন উদ্ভাবনের জন্য ব্যবহার করতে পারবেন, এই পাবলিক সিস্টেম থেকে প্রাইভেট সিস্টেম নিতে পারবে এবং সেখানে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এটা একটা বড় ধরনের সুবিধা, সেটাকেই বলা হচ্ছে হাইব্রিড ক্লাউড। এখন যে আমরা আলোচনা করলাম ক্লাউড কম্পিউটিং, এই ক্লাউড কম্পিউটিংয়ে কিছু সুবিধা আছে, যেই সুবিধাগুলো আজকে পৃথিবীতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যে একজন ব্যবহারকারী তার নিজের হার্ডওয়্যার ব্যবহার না করে অন্যের হার্ডওয়্যার কিংবা সংরক্ষিত তথ্য সেখান থেকে ব্যবহার করতে পারছে। এটা একটা বড় ধরনের নিঃসন্দেহ সুবিধা, এবং এই সুবিধাগুলোর মধ্যে আরও দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন টাইম জোনে যে কোনো সময় একজন ব্যবহারকারী এই সেবা পেতে পারে। পৃথিবীর যে কোনো স্থান থেকে, দুর্গম কিংবা সমতল যে কোনো জায়গা থেকে এই সিস্টেমে অ্যাক্সেস করা যায়। নিজস্ব হার্ডওয়্যার না থাকলে অন্যের হার্ডওয়্যার দিয়ে সে তার
ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। তথ্য সংরক্ষণ কোথায় কিভাবে হচ্ছে এটা একজন ব্যবহারকারীকে জানতে হয় না, কিংবা সেই সিস্টেম ম্যানেজমেন্টের জন্য তাকে খুব একটা পরিশ্রম করতে হয় না। সমস্ত কিছুই একটা সিস্টেমে থাকে, ব্যবহারকারী শুধু সেটা ব্যবহার করে। এই সিস্টেমটা প্রধানত উদ্ভব হয়েছিল কিভাবে ইন্টারনেট সেবা প্রদানের খরচ কমানো যায়। সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাই যে প্রথম দিকে ইন্টারনেট সার্ভিসের যেই খরচ ছিল সেটা অনেক কমে আসছে। আর ব্যবহারকারী যেই সফটওয়্যার দিয়ে এই তথ্য সেবা পেয়ে থাকে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। যদি পাইরেটেড সফটওয়্যার না হয় তাহলে সেটা অটোমেটিক আপডেট হয় এবং একজন ব্যবহারকারী প্রতিনিয়ত আপডেটেড একটা সফটওয়্যার ব্যবহার করতে পারে। এই সুবিধাগুলোর কারণে ক্লাউড সিস্টেম এবং ক্লাউড কম্পিউটিং একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তিতে। কিন্তু এর কিছু অসুবিধা পৃথিবীতে লক্ষণীয়, যেই অসুবিধাগুলো নিয়ে প্রত্যেক রাষ্ট্রেরই ভাবা দরকার এবং আমাদেরও সেই উদ্ভাবন যদি কারোর ভিতরে থেকে থাকে, সেই ব্যাপারে উদ্ভাবনী শক্তি যদি থাকে, সেটা কাজ করা উচিত। সেটা হলো যে এই তথ্য কোথায় রাখছি আমরা জানি না, কিভাবে এটা সংরক্ষিত হচ্ছে জানি না, এবং অন্য কেউ এটা দেখতে পাচ্ছে কিনা সেটাও আমরা জানি না। তথ্য নিরাপত্তা নিয়ে একটা সংকট দেখা যায় পৃথিবীতে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য হ্যাক হচ্ছে। সেই জিনিসগুলো রক্ষার জন্য আসলে সকল রাষ্ট্রেরই একযোগে কাজ করা উচিত। আর আন্তর্জাতিক যেই ইন্টারনেট ল আছে সেটা আরও শক্তিশালী করা উচিত। প্রত্যেকটা টেকনোলজিক্যাল ইনোভেশনের সাথে সাথে প্রতিনিয়ত যেই আপডেট হচ্ছে, এই আপডেটেড ইনফরমেশনের সাথে সাথে এই রুলস অ্যান্ড রেগুলেশনও আপডেটেড হওয়া উচিত। না হলে এই ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাটা একসময় আমাদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর একটা সমস্যা হচ্ছে যে অনুন্নত দেশগুলোর উদ্ভাবনী শক্তি, ইনোভেশন পাওয়ার, সেখানে কিছুটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে কিংবা পড়ছে। এর কারণ হচ্ছে আমরা সবই নির্দিষ্ট বড় বড় সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকছি, এবং আমরা চাওয়ার আগেই আমাদের ভাবনার মতো একটা সফটওয়্যার আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরে, যে ক্লাউড কম্পিউটিং সেক্টরে, যে আমাদের ইনোভেশনের খুব একটা পার্টিসিপেশন সেটা কমতে পারে। এই অসুবিধাগুলো কথা চিন্তা করে সামনের দিকে ক্লাউড কম্পিউটিং এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে শেষ করছি। শেষ করার আগে বলি যে সারা পৃথিবী একটা মহামারীর মধ্যে আছে। এই মহামারীতে একটাই প্রতিষেধক, ভ্যাকসিন, যেটা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি এই ভ্যাকসিনেশন নিয়ে নিরুৎসাহিতকরণের কিছু প্রক্রিয়া, কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আশপাশে যারা ভ্যাকসিনেশনের আওতায় আসছে কিংবা যারা পাওয়ার যোগ্য, তাদেরকে ভয় না দেখিয়ে উৎসাহিত করা। যত দ্রুত পৃথিবীতে ভ্যাকসিনেশন বাস্তবায়ন হবে, আমরা স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা ততই বেশি দেখতে পাব। ধন্যবাদ।